ওয়েলকাম টু এক্সাম টাইমস বাংলা। শুরু করছি স্পেশাল সাজেশন 2024 ফর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি CCHI পেপার 01 অর্থাৎ ইতিহাসের অনার্স পেপার 01 প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ পেপার। প্রাচীন ভারত অর্থাৎ অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে যে কোয়েশ্চেন পেপার তোমাদের হবে সেই পেপারের পরীক্ষা হবে 50 নম্বরের, এবং এই পরীক্ষা থেকে তোমাদের অনার্সের পরীক্ষা শুরু হচ্ছে। কেমন? তো প্রথম প্রশ্ন একেবারে গুরুত্বপূর্ণ, স্পেশাল বাছাই করা প্রশ্নগুলি থাকবে আমাদের মূল আলোচ্য বিষয়। কেউ একেবারে স্কিপ করে চলে যাবে না। যেগুলি একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলিকে নিয়েই আমরা আলোচনা করব। তো মেন যে প্রশ্নগুলি তোমার খুব গুরুত্বপূর্ণ সেগুলিকে আমি স্টার মার্ক করে দেবো, আন্ডারলাইন করে দেবো, সেগুলি তোমরা নোট করে নাও। একেবারে বাছাই করা প্রশ্ন। প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব কী ছিল? প্রাচীন ভারতের ইতিহাসে মুদ্রার গুরুত্ব কী? ওকে, ইতিহাস রচনায় মুদ্রা একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং এর গুরুত্ব কী আলোচনা করো, সেটা বিষয়ে তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এরপরে চলে এসো প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক ও বৈদেশিক বিবরণ। তাহলে ইতিহাসের উপাদান হিসেবে একটা মুদ্রার গুরুত্ব থাকছে, প্লাস তোমার থাকবে সাহিত্যিক ও বৈদেশিক ফরেন যা অর্থাৎ বৈদেশিক যারা পর্যটক ছিল, ফরেনার ছিলেন, তারা আজ কীভাবে ইতিহাসকে, যেমন হিউয়েন সাং, ফাইয়েন, তাদের লেখা, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তিনিস, তাদের লেখা যে বিবরণ, সেই উপাদানগুলিকে তোমরা আলোচনা করতে হবে এখানে। ঠিক আছে? আর ভারতের প্রস্তর যুগ, এখানে প্রস্তুত হয়ে আছে, এটা একটা ভুল, এখানে প্রস্তুর যুগ হবে। কেমন? এটা র করে দাও, প্রস্তুর। তাহলে প্রস্তর অর্থাৎ পাথরের যুগ কে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, এবং প্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই যে তোমরা জানো প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই সমস্ত। কেমন? সেই যুগের বৈশিষ্ট্য প্রত্যেকটা আলাদা আলাদা, সেগুলিকে নিয়ে আলোচনা করতে হবে। ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা। এই মেহেরগড় সভ্যতার সমসাময়িক নব্যপ্রস্তর যুগীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করুন, অথবা মেহেরগড় সভ্যতা সম্পর্কে আলোচনা করুন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে এসো নব্যপ্রস্তর যুগের বিপ্লব তত্ত্বের জনক কে? কেমন? আদতে কি নব্যপ্রস্তর যুগে বিপ্লব দেখা দিয়েছিল? অথবা নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো? এই যে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলিকে নিয়ে আলোচনা করতে হবে, সেখান থেকেই কিন্তু এই নব্যপ্রস্তর যুগের কিছুটা একটু ঘুরিয়ে লিখলেই কিন্তু এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাই এই প্রশ্নটাও তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয় করো, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীনত্ব নির্ণয় করো, কোন সভ্যতা? হরপ্পা সভ্যতা। ঠিক আছে? এবার হরপ্পা সভ্যতার অর্থনীতিতে বাণিজ্যের ভূমিকা কী ছিল? ওকে, তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবং হরপ্পা অধিবাসীদের যে অর্থনৈতিক জীবনধারা, অর্থনৈতিক জীবনযাপন কেমন ছিল হরপ্পা সভ্যতার মানুষদের, সেই প্রশ্নটাও এখানে একইভাবেই দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে? এবার চলে এসো হরপ্পা সংস্কৃতির উৎপত্তি। হরপ্পা সংস্কৃতির উৎপত্তি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সবচেয়ে দারুণ ইম্পর্টেন্ট বলতে পারো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগরায়ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এই প্রশ্নটি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার শিক্ষা ব্যবস্থা ও নারীদের অবস্থান, স্ট্যাটাস অফ ওম্যান অ্যান্ড এডুকেশন সিস্টেম ইন হরপ্পা সিভিলাইজেশন অথবা ইন দ্য সিভিলাইজেশন। এখানে একটা কথা বলে রাখি, হরপ্পা সভ্যতার বদলে তোমাদের পরীক্ষায় চলে এসছে ইন দ্য সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। এক প্রশ্নের উত্তর এক, এখানে অনেকেই ভাববে কমন আসেনি বা পারিনি। এটা নয়, হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা সেম। হরপ্পা সভ্যতা সমসাময়িক অর্থাৎ কন্টেম্পোরারি। হরপ্পা সভ্যতার সমসাময়িক পশ্চিম এশিয়ার মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে সম্পর্ক। হরপ্পা সভ্যতা যে সমসাময়িক সভ্যতা ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মেসোপটেমিয়া সভ্যতা। কেমন? তো এই মেসোপটেমিয়া সভ্যতার সঙ্গে হরপ্পা সভ্যতার রিলেশন কেমন ছিল? ওকে, সো রিলেশন বিটুইন দ্য মেসোপটেমিয়া সিভিলাইজেশন অ্যান্ড হারাপ্পান সিভিলাইজেশন অর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার সাদৃশ্যতা, অর্থাৎ বৈদিক যুগ এবং সিন্ধু সভ্যতার মধ্যে পার্থক্য কী? বৈদিক সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো, সিন্ধু সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানা ছিল না। বৈদিক সভ্যতার মানুষরা ধাতুর হিসাবে লোহার ব্যবহার জানতো, সিন্ধু সভ্যতার মানুষরা তামা আর ব্রঞ্জ ধাতুতেই সীমাবদ্ধ ছিল, বাকি তাদের জানা ছিল না। তাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বৈদিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্দাস সিভিলাইজেশন? দ্যাটস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। ওকে, সো এখানে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রত্যেককে। এরপর চলে এসো ভিডিওটি দেখার জন্য। সমস্যা,
এই নিয়ে বিভিন্ন এবং ঐতিহাসিক প্রত্যেকে বিভিন্ন ভালোভাবে পরীক্ষা করেছেন পরীক্ষা দাও, আর্য যাতে প্রত্যেকে আর্যরা কিন্তু ভারতের 50 এর আদিবাসী মধ্যে নয়, একটা ভালো মার্কস নিয়ে তারা পাস আউট করতে পারো। কেউ কেউ বলছেন তাহলে তোমাদের এই ইউরোপ ভবিষ্যতে থেকে তোমাদের যে কিরকির পর্বত থেকে এডুকেশন, সেই অবস্থান করেছেন, এডুকেশনের কেউ ক্ষেত্রে বলছে তিব্বত থেকে নাম্বারের জন্য এসে কোনো কোথাও ভারতে বাধা হয়ে দাঁড়াবে না। বসবাস শুরু কারণ করেছিল তোমরা আর্যরা। নিশ্চয়ই তো জানো আর্যদের 50% মার্কস ইজ আদিবাসী বা এসেনশিয়াল কোথায় অ্যান্ড বাসস্থান ইম্পর্টেন্ট। কোথায়, যে কোনো এই চাকরির নিয়ে পরীক্ষাতে যখন ঐতিহাসিকদের বসতে মধ্যে একটা যাবে, বিতর্ক কোথাও রয়েছে, সেই বিষয়ে গ্র্যাজুয়েশন তোমাদের বলা হয়, লিখতে হবে। কোথাও আবার কেমন? 50% তুমি কি মনে মার্কসের করো একটা ঋগ বৈদিক যুগে ভারতবর্ষ জাতিভেদ প্রথা অস্তিত্ব বাউন্ডারি ছিল, থাকে বা একটা ক্রাইটেরিয়া জাতিভেদ থাকে, প্রথার অস্তিত্ব যে ছিল ক্রাইটেরিয়া কিনা, ঋগ বৈদিক যুগে? ওকে, ওকে, সো ঋগ থ্যাংক বৈদিক ইউ প্রত্যেকেই, থ্যাংক পিরিয়ডে ইউ সো মাচ, থ্যাংক আর্য ইউ ফর ভারতের ওয়াচিং জাতিভেদ দিস ব্যবস্থার ভিডিও। অস্তিত্ব আলোচনা করো। কেমন? বৈদিক সমাজের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার স্বতন্ত্রতা আলোচনা করো। বৈদিক সমাজের রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা, সভা সমিতি, এই সমস্ত সব কিছু নিয়ে তোমাদের লিখতে হতে পারে। কেমন? বৈদিক যুগের অর্থনীতি কতটা স্বতন্ত্র ছিল বলে তুমি মনে করো? তো এখানে বৈদিক এজের তোমাদেরকে ইকোনমিক্সটা লিখতে হবে, যে তাদের অর্থনীতিটা কতটা ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ছিল। কেমন? বৈদিক যুগের ধর্মের বৈশিষ্ট্য। সো হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ রিলিজিয়ান ইন বৈদিক পিরিয়ড, সেটা ইম্পর্টেন্ট একটা। তো এই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে তোমরা মার্ক করে রাখো, যেগুলো আমি স্টার দিচ্ছি সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি তো সেগুলো করতেই হবে। কেমন? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ ষোড়শ মহাজন পদ। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করো। ষোড়শ মহাজন পদের কথা সবাই জানো। সেই ষোড়শ মহাজন পদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বিভিন্ন অংশ 16টি মহাজন পদে ভাগ ছিল, সেইগুলিকে তোমাদের লিখতে হবে। ওকে, সেকেন্ড আরবানাইজেশন, দ্বিতীয় নগরায়ন। সেকেন্ড আরবানাইজেশন অর্থাৎ দ্বিতীয় নগরায়ন বলতে কী বোঝো এবং এর বৈশিষ্ট্য, এর মেন ফিচার্সগুলো কী ছিল সেগুলো লিখতে হবে। তো এই প্রশ্নটাও স্বাভাবিকভাবেই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা লিখবে। এবং ষোড়শ মহাজন পদ তো দারুণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর চলে এসো বৌদ্ধ ধর্ম মতে বিষয়বস্তু সম্পর্কে যাহা জানো লেখো। অর্থাৎ বৌদ্ধ ধর্ম কেন অবলুপ্ত হলো এবং বৌদ্ধ ধর্মের উৎপত্তি, বৌদ্ধ ধর্মের প্রসার, এই সমস্ত, এবং বৌদ্ধ ধর্মের মেন কথা কি, মূল কথা কি, সেই বিষয়গুলিকে তোমাদের লিখতে হবে। কেমন? তো এই প্রশ্নটাও একইভাবে দারুণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো এরপরে চলে যাই, সঙ্গম সাহিত্য কি? সঙ্গম লিটারেচার। সো সঙ্গম লিটারেচারের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবারের পরীক্ষার জন্য। তো এইটা ইম্পর্টেন্ট দাগ দাও এবং এই প্রশ্নটাকেও ইম্পর্টেন্ট বলে দাগ দাও। চলে এসো নেক্সট প্রশ্ন, সঙ্গম সাহিত্যের কালসীমা আলোচনা করো। সঙ্গম সাহিত্যের কালসীমা ইম্পর্টেন্ট প্রশ্ন, কালসীমা। ওকে, সঙ্গম থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। সঙ্গম যুগের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। সঙ্গম যুগের রাজনৈতিক জীবনের ইতিহাসে কীভাবে প্রভাবিত, কীভাবে সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেই বিষয়টা নিয়ে প্রশ্ন ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো বিশেষ করে সঙ্গম সাহিত্যের পর্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং সঙ্গম যুগের অর্থনৈতিক অবস্থা। বাকি যতগুলো প্রশ্ন দিলাম তোমাদের এই সঙ্গে, সেই প্রশ্নগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। তোমরা কোনোভাবে এই প্রশ্নগুলিকে এড়িয়ে যেতে পারো না, যে এই প্রশ্নগুলি বাদ দিয়ে আমরা পড়বো এমনটা কিন্তু না। এই প্রশ্নগুলিকে অবশ্যই করতে হবে। তার পাশাপাশি অতিরিক্ত যদি কিছু প্রশ্ন করে থাকো, মুখস্থ করে রেখেছো, সেগুলিকেও তোমরা চোখ বুলিয়ে যাবে। অবশ্যই আশা রাখি প্রত্যেকের পরীক্ষা শুভ হোক এবং ভালো হোক, তোমরা প্রত্যেকেই সফল হও, ভালো রেজাল্ট করো। আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে আরও বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।